বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারই নাম ধনিবে সব কাজে। গীতাঞ্জলির কবিতা শোনালাম আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ। শরণাগতে আমার কথা শুরু হচ্ছে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শুক্রবার 12ই কার্তিক 1428, ইংরেজির 29শে অক্টোবর 2021, তিথি আশ্বিন, কৃষ্ণপক্ষ অষ্টমী, নক্ষত্র পুষ্যা। আজকে সূর্যোদয়ের সময় ভোর 5:43 হয়ে 8 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:57 হয়ে 44 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 11:38 গতে দেবারিগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক, তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। ওই যে প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র পাতায় উপস্থিত থাকি আমি সশরীরে, আপনাদের সৌমিত্র বসু। আর আপনারাও থাকেন, একটু আড়ালে থাকেন, কিন্তু অনবরতই পোস্ট করে যান, অনবরতই পোস্টে কথা বলে যান। তাই নিয়ে একটা জমজমাট আড্ডা তৈরি হয়ে ওঠে। সেই আড্ডায় আপনি কি ঢুকে পড়েছেন? যদি পড়ে থাকেন কিছু বলার নেই, আর যদি না পড়ে থাকেন তাহলে চলে আসুন সোম, বুধ, শুক্র রাত 9:30। কালী পুজোর রাত। এই রবিবারে আপনাদের লিখবার বিষয় হলো কালী পুজোর রাত। ছোটবেলার কালী পুজোর অভিজ্ঞতার কথা বলুন, জ্ঞানের কথা নয়। বাজি পাঠাতেন, আরো কি কি করতেন। কালী পুজো সম্পর্কে আমাদের শহুরে লোকেদের একটা ধারণা আছে, তার বাইরে আরো অনেক জায়গায় অনেক রকমের করে কালী পুজোর রাত তো কাটানো হতো, হয়। সেই সমস্ত অভিজ্ঞতার কথা ওই 200, 215, 20, 25 শব্দের মধ্যে একটু লিখে পাঠান না অভিজ্ঞতার কথা। আজকে সন্ধ্যের মধ্যে সেই লেখা শরণাগতের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে এই রবিবারের বিষয় কালী পুজোর রাত। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানের যে মোটা দাগের ভাগটা সেটা আপনারা সকলেই জানেন, এর মধ্যে জেনে ফেলেছেন। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কার্তিক সম্পর্কে পুরাণের, মানে যাকে শিষ্ট পুরাণ বলে, সকলের জানা যে পুরাণগুলো, সেইগুলোর যে কাহিনীগুলো কিছু কিছু শুনিয়েছি। এবার অশিষ্ট পুরাণ শব্দটা ব্যবহার করবো না। লোককথায় কার্তিককে নিয়ে একটা গল্প আছে। সেই গল্পটা প্রায় 12 আনা বলা হয়ে গেছে, একেবারে শেষটুকু বলবো আপনাদের। বলবার পর চলে যাব গণেশের কথায়। গণেশকে নিয়েও নানান রকম গল্প আছে, সেই সমস্ত গল্প শোনাবো আপনাদের। তারপর গীতার কথা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি। সেটা খানিকটা আধুনিক মনোবিজ্ঞানের জায়গা থেকেও দেখবার। আমার অত জ্ঞান নেই, কিন্তু মোটামুটি তাই নিয়ে 2-4টে কথা যেটুকু জানি, যেটুকু মনে হয়, সেইগুলো আপনাদের সামনে পেশ করব। তারপরে ওই কালী মন্দিরের কথা। এটা একটা বিখ্যাত কালী মন্দির দার্জিলিংয়ে একটা মহাকালীর মন্দির আছে, সেই সঙ্গে কালী মন্দির আছে, তার কথা শোনাবো আপনাদের। এবং তারপর শিলিগুড়ির একটা কালী মন্দিরের কথা বলবো, বলা শুরু করবো আর কি, এই পর্যন্ত ঠিক হয়ে আছে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং তারপর বাইরে দূরেতে বৃন্দা দেবী বলুন, তুলসী দেবী বলুন, জলন্ধরে যে দেবীর অন্যরকম এক দেবী, তিনি সতী নাম, কিন্তু সতী মানে সতীপীঠ বলতে আমরা যেটা বোঝাই তার মন্দির সেই রকমটা নয়। কিন্তু আমরা এরপর চলে যাব এলাহাবাদ,
প্রয়াগের মন্দির নিয়ে কথা বলবো। এই হলো আজকের অনুষ্ঠান আমাদের। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনি, গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। কার্তিকের গল্প ভারী সুন্দর, ভারী মিষ্টি, ভারী বিষণ্ণ করে দেওয়ার মতন একটা গল্প। গল্পটা শেষ হলে বুঝতে পারবেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। পুরাণ চিরন্তনে কার্তিককে নিয়ে একটি লোককথা, তার শেষ অংশটা বলছি। তো ভাগ্যিস কার্তিক মাকে প্রণাম করতে ভুলে গিয়েছিলেন। ভাগ্যিস ফিরে এসেছিলেন তিনি আবার ঘরের মধ্যে, তাই তো দেখতে পেলেন মা দুর্গা একেবারে প্রায় দুহাত দিয়ে গোগ্রাসে সব খাবার খেয়ে নিচ্ছেন। তো কার্তিক জিজ্ঞেস করলেন, কি মা, তুমি এরকম করে খাচ্ছ কেন? মা দুর্গা উত্তরে যেটা বললেন, তার মধ্যে আমাদের বাঙালি অবাঙালি সব পরিবারেরই একটা গভীর দুঃখ এবং বিপন্নতা মিশে আছে। মা দুর্গা উত্তরে বললেন, বাড়িতে তুমি বউ আনছো বাবা, সে যদি তার শাশুড়িকে আর খেতে পড়তে না দেয়, তাই যা পারছি খেয়ে নিচ্ছি। কার্তিক বুঝতে পারলেন বাড়িতে নতুন বউ আনার ব্যাপারে মায়ের মত নেই। মায়ের ভয়ে যদি তাকে নতুন বউ একেবারে বাতিলের দলে ফেলে দেয়, না, মায়ের মনে দুঃখ দিয়ে নতুন বউ আনতে পারবেন না কার্তিক। উষাকে তিনি যতই ভালোবাসুন, কোনো মতেই তাকে ঘরে আনতে পারবেন না। এই হলো গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই গল্পের আর একটা ছোট্ট অংশ বাকি আছে, উষাকে নিয়ে একটা অংশ। উষাকে তো কার্তিক দাঁড় করিয়ে রেখেছেন ধান ক্ষেতের মধ্যে, সে কথা আপনাদের বলেছিলাম গতকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কার্তিক আর সেখানে ফিরে গেলেন না। কোন লজ্জায় তিনি দাঁড়াবেন সেই মেয়ের মুখোমুখি? আর উষা সেই ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়েই রইলেন। কার্তিকের জন্য অপেক্ষা করতে করতে একসময় ধান ক্ষেতের মধ্যে তিনি ধান গাছ হয়ে গেলেন। শুধু কার্তিক মাস যখন আসে, উষার আকাঙ্ক্ষা তখন ধানের শীষ হয়ে ফুটে ওঠে। আমন ধানের মুখে শীষ জেগে ওঠে। লোকশ্রুতি বলে সেই শীষই আসলে উষা। তার ভালোবাসা ধানের রূপ ধরে নেমে আসে পৃথিবীতে। কি গল্পটা কেমন? না, গল্পটা তো কোনো স্বীকৃত গল্প নয়, এমনি লোক সাধারণ মানুষ তারা তৈরি করেছেন, যাকে বলে লোক কাহিনী। কিন্তু কেমন একটা মন খারাপ করে দেওয়া গল্প না? যাকে কার্তিক বলুন বা কার্তিকেও, তাকে নিয়ে পুরাণে আরো নানান রকম আখ্যান আছে। তার সবটা বলতে গেলে শুধু কার্তিককে নিয়েই বছর কেটে যাবে। আর ঠিক সেই কথা বলতে চাই গণেশ সম্পর্কে। আমাদের মা দুর্গার সঙ্গে যারা এসেছিলেন, লক্ষ্মী সরস্বতী হয়ে গেছে, কার্তিকও হয়ে গেল, দেবী দুর্গার ছেলে মেয়েদের মধ্যে বাকি থাকলো গণেশ। এইবারে তাহলে তার কথা শুরু হোক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার শুরু করব গণেশের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। গীতা নিয়ে কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গীতার আলোচনায় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পড়েছি আমরা, স্বভাব বনাম প্রবৃত্তি। এটা নিয়ে কথা হচ্ছিল। প্রবৃত্তির ইংরেজি যদি করি ইনস্টিংক্ট, তা কিন্তু মানুষের একেবারে শরীরের মধ্যে আছে, আমাদের মনের ভেতরে, তার ভেতরে একেবারে গভীরতম স্তরে থাকে এই প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। মানুষ তো আসলে জন্তু, ওই মনের গভীর ভেতরে সেই জন্তুটা বাস করে। তার খিদে পায়, তখন যে করে হোক খাবার জোগাড় করতে চায়। অন্ধকারে তার ভয় করে। অন্য লিঙ্গের মানুষকে দেখলে তার ভেতরে কামনা জেগে ওঠে। এগুলো তার প্রবৃত্তি, তার জান্তব প্রবৃত্তি। আর আমাদের যে স্বভাব, যাকে আমরা
বংশ পরম্পরায় বলুন, নিজের চেষ্টায় বলুন, অর্জন করেছি, সে এই ধরনের প্রবৃত্তিকে রাশ টেনে ধরে রাখে। এই নিয়ে আরো কথা বলবার জন্য সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু ভালো গান শুনে নেওয়া যাক, কি বল? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে যেসব নিয়ে কথাবার্তা হচ্ছে এখন, গীতায় একেই বলা হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের একটা দাবি আছে, সেটা পূরণ করতে চায়, আর স্বভাব তার উচিত অনুচিত বিচার করে তাকে নিয়ন্ত্রণ করতে চায়। এক্ষেত্রে কি করবো আমরা? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে একটি ছেলে এসে বলছে যে মনের মধ্যে বড্ড কুচিন্তা জাগে, কিছুতেই তাকে দমাতে পারি না, সাধন ভজন করব কি করে? ঠাকুর তাকে বললেন, তাকে দমাবার চেষ্টা করিস না, ও সব চেষ্টা করলে সে আরো বেশি করে তোকে চেপে ধরবার চেষ্টা করবে। এটা আমরা সবাই জানি, বন্যার জলকে যদি আটকাবার চেষ্টা করি তাহলে তার সেই সব বাধা ভেঙে চুরে বেরিয়ে আসতে চাইবে। তুই শুধু ঠাকুরের গান কর, ওই প্রবৃত্তিকে পাত্তা না দিলেই দেখবি সে আস্তে আস্তে ফনা নামিয়ে নিচ্ছে। আর যত বেশি করে এই সব কথা ভাববো না ভাববো না ভাববো না এই সমস্ত করবি, তত বেশি করে সে তোর মনের দখল নেবার চেষ্টা করবে। এ তো গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা। গীতায় কি বলছেন? গীতায় একই কথা বলছেন। বলছেন, ইন্দ্রিয়কে নিগ্রহ করবার চেষ্টা করো না, মানে তাকে চেপে ধরবার চেষ্টা করো না, তাকে মেরে ফেলবার চেষ্টা করো না, বরং তাকে বশীভূত করো। বশীভূত করার উপায় কি? তাকে পাত্তা দিও না, সে আছে তো আছে, তুমি নিজের স্বভাব মতো কাজ করো, সে দেখবে আস্তে আস্তে মরে যাবে। কারণ স্বভাবের জোর তোমার জান্তব প্রবৃত্তির তুলনায় অনেক বেশি। আর তুমি যদি তাকে বশ করতে না পারো, তাহলে সে তোমাকে এমন একটা দিকে নিয়ে যাবে যেটা ওই তোমার ওই পারিবারিক ঐতিহ্য, তোমার লেখাপড়া, তোমার সৎসঙ্গ, এই সমস্ত কিছু থেকে পাওয়া যে স্বভাব, সেই স্বভাবের থেকে আলাদা। তাকেই কৃষ্ণ বলছেন স্বধর্ম থেকে সরিয়ে নিয়ে যাবে তোমাকে। স্বধর্ম মানে কি তাহলে? এইখানে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, ধর্ম কাকে বলে। না, জটিল দিকে যাব না, যাওয়ার সাধ্যই নেই। সহজ করে ধর্ম কাকে বলে না, যা আমাকে ধারণ করে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেটাই হলো আমার ধর্ম। এর মধ্যে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই সমস্ত আসছেই না। ইন্দ্রিয় আপনাকে সেই স্বধর্ম মানে স্বভাবের ধর্ম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। যখন স্বামী বিবেকানন্দকে নিয়ে অন্যদের বলা গল্প বলছিলাম আপনাদের, তখন একজনের কথা উঠে পড়েছিল। তিনি খুব ক্ষমতাবান সাধু ছিলেন, স্বামীজির সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তার শিষ্যেরা একদিন তাকে আপনি বিরাট, আপনি মহান এই সমস্ত বলা শুরু করলো। বলতেই থাকলো বলতেই থাকলো বলতেই থাকলো, তার ভেতরে অহংকার জন্মে গেল। সেই রিপু তাকে তার নিজের অর্জন করা স্বভাব থেকে ইন্দ্রিয় পরায়ণতার দিকে ভাসিয়ে নিয়ে গেল। এই নিয়ে আরো 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 কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের গীতার ব্যাখ্যায় পরের দিনও। তাহলে এবার গান শুনবো, গানের পর কালী মন্দিরের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। সেইখানেই আছে মহাকালের মন্দির, তার কথা বলেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই মহাকাল মন্দিরের আরো কথা বলতে বসেছি আপনাদের। গুহার মধ্যে ছিল দুর্জয় লিঙ্গ নামে এক মন্দির, বুঝতেই পারছেন, শিবের মন্দির, মহাকাল শিব। সেই দুর্জয় লিঙ্গ থেকেই এই শহরের নাম হলো দার্জিলিং। এখানে নাকি একটা তিব্বতী মঠও ছিল। 19 শতকের প্রথম দিকে নেপালিরা এই অঞ্চল জয় করবার সময় সেই মঠকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। পরে নতুন করে তৈরি হয় ওই মঠ। ওই বৌদ্ধ মঠের ভেতরেই একটা জায়গায় তৈরি করা হয় মহাকালের মন্দির। ব্যাপারটা ভালো করে খতিয়ে ভাবুন। একটা বৌদ্ধ মঠ, তার চৌহদ্দির মধ্যেই এই হিন্দু মন্দির। শুধু তাই নয়,
মা কালীর যে নিত্য পূজা তা দুজন পুরোহিত করে থাকেন, একজন ব্রাহ্মণ নেপালি আর একজন পুরোহিত বৌদ্ধ। ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। বললাম যে দুজন পুরোহিত, একজন ব্রাহ্মণ আর একজন বৌদ্ধ। এবার একটা মজার না, মহাকাল তো হিন্দু দেবতা শিব, তাকে পুজো করছেন একজন বৌদ্ধ এবং একজন নেপালি। আপনারা তো শুনলেন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এটাই তো হওয়ার কথা। আরে দেবতা কি কারুর একার? আমার ধর্মের মানুষ ছাড়া আর কেউ দেবতাকে পুজো করলে তার অসম্মান হবে, তিনি অসুচি হয়ে যাবেন, এতটাই ঠুনকো নাকি তার সুচিতা? কিন্তু অন্ধ ধার্মিকেরা ধর্মকে সেইখানে নামিয়ে এনেছে। এই যে দুই ধর্মের দুজন মানুষ একসঙ্গে পুজো করেন, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। দিনের শেষে যা প্রণামী থালায় পড়ে দুজনে তা সমান ভাগে ভাগ করে শান্তিতে বাড়ি ফিরে যান। না, কিন্তু না 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 না, মহাকালকে নিয়ে তো আমাদের কথা নয়। মহাকালের কোলে এসে যে গৌরী মহাকালী হলেন, সেই মহাকালীর একটি মূর্তি ওই মন্দিরের মধ্যে স্থাপিত আছে, আলাদা একটা বেদিতে, পাথরে খোদাই করা, ভারী সুন্দর মূর্তি। কিন্তু তার চেয়েও সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন ওই কালী মন্দিরে গেলে। দেখবেন কালী মূর্তির বাঁ দিকে পদ্মের ওপর বসে আছেন গৌতম বুদ্ধ, আর ডান দিকে আছে একটি শিলাখণ্ড। মজার ব্যাপার হলো এই তিনজনই পুজো পেয়ে থাকেন নিয়মিত, রোজ একসঙ্গে। কালী মূর্তি, গৌতম বুদ্ধ আর ওই শিলাখণ্ড। কিন্তু বাইরে থেকে এবার ভেতরে যাই। মহাকালের মন্দিরের মধ্যেই স্থাপিত আছেন মহাকালী। এই বিগ্রহ কবেকার, কত প্রাচীন তা আমরা জানি না, কেউ বলতে পারে না। মহাকাল মন্দিরের ভেতরে যে মহাকালী আছেন, তিনি মাথায় পরে আছেন সোনার মুকুট, তিনি চতুর্ভুজা, গলায় মুন্ডমালা। পাহাড়ের ওপরে গুহা মন্দিরে গেলে বুকের মধ্যে বেশ ছমছম করে ওঠে। দার্জিলিং এর কালী মন্দিরের কথা শুনলেন, এবার চলুন তার কাছাকাছি আর একটা বিখ্যাত কালী মন্দিরে নিয়ে যাই আপনাদের। কাছাকাছি মানে দার্জিলিং এর কাছাকাছি তো হলো শিলিগুড়ি। পুরনো শিলিগুড়িতে মিলনপল্লী বলে একটা জায়গা আছে, সেখানে অধিষ্ঠিত আছেন মা আনন্দময়ী কালী। না, এই যে মন্দির এ কোনো একজন তৈরি করেছেন এমন নয়। 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো এই মন্দির। নানান মানুষজন চাঁদা দিয়ে দিয়ে এই পুজো চালু করেছিলেন। বলতে পারেন এ হলো শিলিগুড়ির বারোয়ারি পুজো, বারোয়ারি কালী পুজো। হাটের মধ্যে তৈরি হয়েছে একটা কালী মন্দির, মানে ওই টিনের চালা ঘর একটা তৈরি হয়েছে। 1914 খ্রিস্টাব্দে সেখানে যাত্রা লাগিয়ে দেওয়া হলো। কার যাত্রা? মুকুন্দ দাসের যাত্রা। তার একটা কি বলবো, একটা অভিধা ছিল যে চারণ কবি মুকুন্দ দাস। সালটা একটু মনে রাখবেন, 1924। গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পরে মুকুন্দ দাস আসর কাঁপিয়ে গেয়ে বেড়াচ্ছেন, ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী। তার সঙ্গে মন্দিরের কি সম্পর্ক, সে কথায় আসবো, আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আপনাদের শরণাপন্ন হচ্ছি, অর্থাৎ আপনাদের চিঠিপত্র পড়ব, যে চিঠিগুলো জমে আছে এখন আমাদের দপ্তরে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। হোক জীবনের সুবদল। ঝাঁপি খুলে ফেলেছি, হাতে উঠে আসছে কি চিঠি, দেখা যাক। এই উঠে এলো একটা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মাননীয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনিও 92.7 বিগ এফএম এর সমস্ত কলাকুশলীদের জানাই বিজয়ার নমস্কার ও প্রীতি শুভেচ্ছা। তাদের পক্ষ থেকেও আমি আপনাকে বা আপনাদের সপরিবারে ওই নমস্কার প্রীতি শুভেচ্ছা জানালাম। শরণাগত সমস্ত শ্রোতা বন্ধুদের আমার বিজয়ার নমস্কার ও প্রীতি শুভেচ্ছা জানবেন। এবারের বিষয় বিজয়া দশমীর সেকাল ও একাল।
আমার ছোটবেলায় প্রায় 40-45 বছর আগেকার কথা, বিজয়া দশমী রাত্রিতে বা পরের কয়েকদিন ধরে কাছাকাছি দূরের সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি যেতাম, গুরুজনদের প্রণাম করতাম। বলা বাহুল্য নানা রকম খাবার পেতাম, আর সবচেয়ে বেশি যেটা পেতাম সেটা তাদের আশীর্বাদ। একবার আমার বাবার সঙ্গে বাবার মামার বাড়ি বোড়াল গিয়েছিলাম বিজয়া দশমী করতে 1980 সালে, এবং সেই বছরে আমি গ্র্যাজুয়েট হয়েছিলাম। তো যাই হোক, বিরাট বড় যৌথ পরিবার ছিল তখন। বাবার অনেক মামা মামিমা তখনও জীবিত ছিলেন, বাবার মামাতো ভাই বোন দিদিরা ছিলেন অনেকে। সবাইকে প্রণাম করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। সবাই আমার চেয়ে বয়সে বড়। বাবা বললেন, যখন এসেছি সবাইকেই তোকে প্রণাম করতে হবে। তো যাই হোক, আমার গ্র্যাজুয়েট হওয়ার খবর ও বিজয়া দশমী একই সঙ্গে সারা হয়ে গেল। বিজয়া দশমীর দিন ও পরের কয়েকদিন ধরে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলত, সাথে জমিয়ে খাওয়া দাওয়া। এখন আর সেরকম কিছু হয় না। বছর 3 আগেও আমাদের ভাটপাড়া সাহিত্য মন্দিরে মোটামুটি বিজয়া দশমীর প্রবীণ ও নবীন বরণ করা হতো। এখন করোনার কারণে সেসব বন্ধ। এখন বিজয়া দশমীর প্রণাম ফোন, মেসেজ আর ইমেলের মাধ্যমেই সারতে হয়, যার ফলে আত্মীয়তার হার্দিক বন্ধন কমে যাচ্ছে। সবাই আত্মকেন্দ্রিক হয়ে উঠছে ভীষণভাবে। যখন সেকালের বিজয়া দশমীর কথা ভাবি, তখন যে খুব নস্টালজিক হয়ে যাই। নমস্কারান্তে, বিনীত, অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। অমিতাভবাবু খুব চমৎকার একটি চিঠি লিখেছেন, ভারী ভালো লাগলো চিঠিটা। এরপরে আর একটা চিঠি পড়ব, দেখি সেখানে কি লেখা রয়েছে। শুভ বিজয়ার নমস্কার ও সুপ্রভাত জানাই আপনাকেও শরণাগত অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের। বিষয় বিজয়া দশমীর সেকাল ও একাল। আমার শৈশব ও কৈশোর কেটেছে মশাটে। আমার বাড়ির কাছেই মশাট দক্ষিণ পাড়ায় বিশ্বেশ্বর বান্ধব সমাজের পুজো। কখন একের পর এক বর্ণময় তিথিগুলো পেরিয়ে দশমীর তিথি উপস্থিত হলো, তখনও আনন্দের রেশ মনে প্রাণে। মায়ের দর্শন, বিসর্জন ও তীরকাঠির সুতো কাটার সঙ্গে সঙ্গেই সম্মিলিত কণ্ঠের গগন বিদারী বজ্রনিনাদে শুরু হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত কাদামাটি খেলা। আচ্ছা, যে যাকে পারে জলসিঞ্চিত কর্দমাক্ত প্রাঙ্গণে ফেলে দেয়, পূর্ণ প্রাঙ্গণ রূপ নেয় অস্থায়ী কুস্তির আখড়ায়। আমার উপর ভার ছিল কোথায় কোন মহাবিপ্লবী আত্মগোপন করে আমাদের ফাঁকি দিচ্ছেন তাদের খুঁজে বার করা এবং তাদের চ্যাংদোলা করে কাদা জলে ফেলে বালতি বালতি জল ঢালা। কি সব দিন ছিল, ভাবলেও গায়ে কাঁটা দেয় সত্যি। আপনার চিঠি পড়তে পড়তেই আমার প্রায় গায়ে কাঁটা দিচ্ছে। বিকেলে ঠাকুর বরণ শেষ হলে এবং সিঁদুর খেলা সাঙ্গ হলে পাড়ার সকলে, বৃদ্ধ বৃদ্ধা ব্যতীত, মায়ের মৃন্ময়ী মূর্তি নিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে অদূরে বিশ্বেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে যাত্রা। বিসর্জনের পরে হঠাৎ হইচই, গুঞ্জন। আমার এক জ্যাঠতুতো দাদাকে পাওয়া যাচ্ছে না। তার কি জল থেকে ওঠেনি? তৎক্ষণাৎ 4-5 জন বাঁক নিয়ে প্রতিমার কাঠামোর থেকে উদ্ধার করে আনলো আমার সেই অর্ধচেতন দাদাকে। এই চিঠিটা এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু বাকিটা আমি পাইনি। তার ফলে এইটুকুই পড়লাম। কে লিখেছেন তার নামটাও তো দিতে পারেননি। সবটা মিলিয়ে একটু অসমাপ্তই থেকে গেল, কিন্তু চিঠিটা বড় ভালো লাগছিল, অন্যরকম। বিশেষ করে এই কাদা জল নিয়ে যে খেলা, সেইটা খুব চমৎকার লাগছিল আর কি। চিঠিপত্র শেষ হলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ অনুষ্ঠান বাইরে দূরে। আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের বেড়াতে নিয়ে যাচ্ছি নানান সতীপীঠে। 51 সতীপীঠের মধ্যে ঢুকে পড়েছিলেন বৃন্দা দেবী বা তুলসী দেবী, জলন্ধর অসুরের পতিব্রতা স্ত্রী,
ত্রিপুর মালিনী সতী মায়ের প্রতিবেশিনী হিসেবে। এরপরে আমরা কোন মন্দিরের দিকে যাব? চলুন তাহলে প্রয়াগের দিকে যাই। এলাহাবাদ, প্রয়াগ, সেটা এক পরম পুণ্যস্থান। প্রথম পুণ্যস্থান এই জন্য যে ব্রহ্মা এখানে একটি বিশাল যজ্ঞ করেছিলেন। সেই জন্য এই প্রয়াগ হলো আমাদের দেশে যত তীর্থ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ তীর্থরাজ বলা হয় প্রয়াগকে। 2 নম্বর ব্যাপার হলো এখানে তিনটে পুণ্যতোয়া নদীর সঙ্গমস্থল। আমরা অবশ্য 2টি নদীর মিলনকে দেখতে পাই, গঙ্গা আর যমুনা, কিন্তু লোকবিশ্বাস বলে তাদের সঙ্গে সরস্বতীও মিশে আছে। গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনের জায়গা এই প্রয়াগ। প্রয়াগ নিয়ে, তার মন্দির নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। বলছিলাম প্রয়াগের গুরুত্বের কথা। ব্রহ্মা এখানে যজ্ঞ করেছিলেন, বিশাল যজ্ঞ। বলছিলাম 3টি নদী, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই 3টি নদী একসঙ্গে মিলেছে এই প্রয়াগে। কিন্তু এ দুয়ের জন্য নয়, আজ আমরা প্রয়াগে এসেছি আলোপি মন্দিরে, সতীপীঠ আলোপি মন্দির। এখানে সতীর হাতের আঙুল এসে পড়েছিল। বস্তুত এই মন্দিরের কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেইগুলো নিয়ে আগে আপনাদের 2-1টা কথা বলে রাখি। আলোপি নাম কেন? প্রথম প্রশ্ন এটা। আলোপি কথাটার মানে কি? আলোপি কথাটা এসেছে লোপ থেকে। যা লোপ পেয়ে যায় তাই হলো আলোপি। এটা তো আমরা সকলেই জানি যে সুদর্শন চক্রের আঘাতে সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল বিষ্ণুর নির্দেশে। প্রয়াগেই দেবী সতীর দেহের শেষ অংশটা পড়ল, তারপরেই দেবীর দেহের আর কোনো কিছুই বাকি রইল না। তিনি অদৃশ্য হয়ে গেলেন বা লোপ পেলেন। তাই এই সতীপীঠের যে মন্দির তার নাম আলোপি দেবীর মন্দির। আসলে আমরা তো একটু এলোমেলো করে ঘুরে বেড়াচ্ছি, যখন যেখানে যেতে ইচ্ছে করছে সেইখানে যাচ্ছি। তাই পরে যেখানে যাওয়ার কথা সেখানে আগেই চলে এসেছে, এই আর কি। যাই হোক, এ তো গেল আলোপি মাতাকে নিয়ে একটা কাহিনী। আর একটা গল্প বলি আপনাদের। আচ্ছা, এই যে মন্দির, যে কোনো মন্দিরেই তো পুজো করবার জন্য কোনো না কোনো দেবতা বা দেবী থাকেন তো। মন্দিরটা হলো দেবদেবীর বাড়ি, যে কারণে বাড়িকেও লোকে একটু সুন্দর করে বলবার সময় মন্দির বলে। কিন্তু এই আলোপি মন্দিরে কোনো মূর্তি নেই, যাকে দেখবো, পুজো করব, বন্দনা করব, সেরকম কিচ্ছু নেই, কিচ্ছু না। দেবীর জায়গায় আছে শুধু একটা দোলনা। সেই দোলনায় দেবী আছেন, এইটা কল্পনা করে আপনাকে যা করবো তাই করতে হবে। এই দোলনায় যেন আছেন অদৃশ্য দেবী, তাই তার নাম আলোপি। আর একটা গল্প আছে, সেটা অবশ্য স্থানীয় গল্প এবং লোকের মুখে মুখে তৈরি হওয়া কিংবদন্তি, কিন্তু এই শেষের গল্পটা ভারী সুন্দর। একটি মেয়ে নতুন বিয়ে হয়েছে, পালকি করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, হঠাৎ ডাকাত পড়ল। লুটপাট যা করবার করে ডাকাতের দল এইবার এগিয়ে গেল নতুন বউয়ের পালকির দিকে। ভালো শিকার পাওয়া গেছে, নিশ্চয় গা ভর্তি গয়না থাকবে, সেসব তো নেবই, তার বাইরে মেয়েটা তো আছে। ডাকাতের দল পালকির দরজা খুলল, নেই, কেউ নেই, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। জনশ্রুতি বলে এই মেয়েটিকেই দেবী জ্ঞানে পুজো করা হয় মন্দিরে, যে ডাকাতের হাত থেকে নিজের সতীত্ব বাঁচাবার জন্য অদৃশ্য হয়ে গিয়েছিল। আলোপি দেবী। শরণাগত এখানে শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। কালী পুজোর রাতের কথা মনে পড়ে?
বিশেষ করে ছোটবেলায় কালী পুজোর রাত, বাজি ফোটানো, উন্মাদের মতো বাজি ফোটানো।